রহমানির রহিম। আসসালামু আলাইকুম। করোনা ভাইরাসের জন্য আমরা বিদ্যালয় কার্যক্রম 17 মার্চের পর থেকে বন্ধ। এই জন্য বাচ্চারা পড়াশোনা থেকে অনেক দূরে। আর তোমাদের কথা চিন্তা করে আমি বাসার মধ্যে অনলাইন ক্লাস 10ম শ্রেণীর বিষয় পরিণতি ও নাগরিকতা অধ্যায় প্রথম এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার আগে আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমি লুৎফা আক্তার, সহকারী শিক্ষক, জাঙ্গালিয়া উচ্চ বিদ্যালয়, আড়াইহাজার নারায়ণগঞ্জ। আমার আজকের হচ্ছে প্রথম পর্ব। আর আমার আজকে বিষয় হচ্ছে পরিণতি ও নাগরিকতা। পরিণতি ও নাগরিকতা। পরিণতি বলতে আমরা বুঝি পরিণতি ইংরেজি শব্দ হচ্ছে সিভিক্স ও সিভিটার শব্দ থেকে পরিণতি শব্দটা এসেছে, যার অর্থ হচ্ছে নাগরিক ও নাগরিকতা। তাহলে বিষয়টা যেহেতু পরিণতি ও নাগরিকতা, তাহলে আমরা বুঝতে পারতেছি যে পরিণতি বিষয়টা মূলত নাগরিকদের নিয়ে আলোচনা। তো আমি এখানে একটা ছক এঁকেছি। দেখো এখানে এ দিয়ে চিহ্নিত করেছি বিধাতা রাষ্ট্র সৃষ্টি করেছেন। বি, আধিপত্য বিস্তারের মাধ্যমে রাষ্ট্র জন্ম হয়েছে। সি, প্রকৃতির রাজ্যে অরাজকতা থেকে রক্ষার জন্য মানুষ রাষ্ট্র গড়ে তুলেছে। ডি, সংস্কৃতি, ধর্ম, রক্তের সম্পর্ক ইত্যাদির উপর ভিত্তি করে রাষ্ট্র গড়ে উঠেছে। এখানে একটা ছক তৈরি করেছি। তার আগে এই ছকে যাওয়ার আগে আমরা কিছু প্রাথমিক আলোচনা করব। সেটা হচ্ছে প্রথমে আমরা যেহেতু পরিণতি ও নাগরিকতা, তাহলে সর্বপ্রথম আসো এই নাগরিকতা সম্পর্কে ধারণা পাওয়ার জন্য আমরা প্রথমে পরিবার, তারপরে সমাজ, তারপরে হচ্ছে রাষ্ট্র। তো আমরা যদি প্রথমে পরিবার কি সেটা আলোচনা করি। পরিবার বলতে আমরা বুঝি যেখানে আমরা বাবা মা ভাই বোন দাদা দাদি সব একসাথে বসবাস করি, সেটাকে পরিবার বলে। তো পরিবারের মধ্যে অবশ্যই কিছু কার্যাবলী আছে, জৈবিক কার্যাবলী আছে, মানসিক কার্যাবলী আছে। এগুলো কার্যক্রমগুলো পরিবারের মাধ্যমেই সম্পাদন করা হয়ে থাকে। এছাড়াও আমরা বলতে পারি পরিবার হচ্ছে আমাদের শাশ্বত বিদ্যালয়। কারণ বাচ্চারা স্কুলে যাওয়ার আগে বা যে কোনো মানুষ মানে প্রাতিষ্ঠানিক শিক্ষার আগেই তার প্রথমত বর্ণমালার সাথে পরিচয় হয় পরিবার থেকেই। তাহলে আমরা পরিবারকে বলতে পারি শাশ্বত বিদ্যালয়। তারপরে পরিবারের পরে যদি আমরা আলোচনা করি তাহলে আসে সমাজ। তাহলে তাহলে পরিবারের পরই আসে সমাজ। সমাজ বলতে আমরা সেই সংঘবদ্ধ জনগোষ্ঠীকে বুঝাই যেখানে একদল মানুষ সাধারণ উদ্দেশ্য সাধনের জন্য একত্রে বসবাস করে। আর মানুষ সামাজিক জীব, জন্মগতভাবেই সমাজে বসবাস করে আসছে এবং একতাবদ্ধ হয়ে চলা পছন্দ করে। তাহলে সমাজে অবশ্যই বসবাস করতে হলে মানুষের কিছু সাধারণ বৈশিষ্ট্য লাগবে। একত্রে বসবাস করা, তারপরে বহিঃশত্রুর আক্রমণ থেকে মানুষ নিজেকে রক্ষার জন্য, তাছাড়া যে ভ্রাতৃত্বের বন্ধন আছে সেটা একসাথে থাকলে এই বন্ধনটা আরো সুদৃঢ় হয়। এই জন্য মানুষ সমাজে বসবাস করে। তো তারপরে আমরা সমাজের পরে আসে রাষ্ট্র। আমরা এখানে যেটা নিয়ে মূলত আমাদের আজকের আলোচনা সেটা হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র গঠন করতে হলে রাষ্ট্রের উৎপত্তি আমাদের আগে জানতে হবে। তার আগে রাষ্ট্র উৎপত্তি জানার আগে রাষ্ট্র কি, রাষ্ট্রের উপাদান কি, রাষ্ট্র কিভাবে গঠন করা হয় এই সম্পর্কে আমাদের কিছু ধারণা থাকা দরকার। তো রাষ্ট্রের উপাদান যদি আমরা বলি যে রাষ্ট্র গঠন করতে হলে কিছু উপাদান লাগবে। রাষ্ট্রের উপাদান হচ্ছে 4টি: নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার, সার্বভৌমত্ব। নির্দিষ্ট ভূখণ্ড ছাড়া কোনো রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। এখন নির্দিষ্ট ভূখণ্ড আমরা পাইলাম, নির্দিষ্ট ভূখণ্ডের জন্য বসবাস করার জন্য লাগবে জনসমষ্টি। এখন জনসমষ্টি আমরা পাইলাম, এই জনসমষ্টিকে নিয়ন্ত্রণ করার জন্য দরকার একটা সরকারের। আর এই সরকারটাকে বাহ্যিক শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য সার্বভৌম ক্ষমতা অবশ্যই দরকার। এখন রাষ্ট্রের আমরা উপাদানগুলো জানলাম। এখন এই রাষ্ট্রটা যদি আমরা গঠন করতে চাই, রাষ্ট্রের উৎপত্তিটা কিভাবে সেটা যদি আমরা আলোচনা করি তাহলে আমরা তবে রাষ্ট্র কখন কিভাবে উৎপত্তি হয়েছে তা বলা কঠিন। রাষ্ট্রবিজ্ঞানীদের অতীত ইতিহাস বা রাজনৈতিক ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে
দেখা গেছে যে রাষ্ট্রবিজ্ঞানীরা কিছু কিছু মতবাদ দিয়েছেন, যে এই মতবাদের উপর ভিত্তি করে রাষ্ট্রের উৎপত্তি হয়েছে। তার মধ্যে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ হচ্ছে 4টি। এক হচ্ছে ঐশী মতবাদ, তারপর 2 হচ্ছে বল প্রয়োগ মতবাদ, 3 হচ্ছে সামাজিক যুক্তি মতবাদ, 4 হচ্ছে ঐতিহাসিক বা ক্রমবিবর্তনমূলক মতবাদ। এখন ঐশী মতবাদ যেটা, ঐশী মতবাদটা কি? ঐশী মতবাদ হচ্ছে বিধাতা রাষ্ট্র সৃষ্টি করেছেন এবং বিধাতা একজন শাসক প্রেরণ করেছেন। উনি রাষ্ট্রটাকে পরিচালনা করবেন। এর জন্য জনগণ কোনো ক্ষমতার মতামত দেওয়ার অধিকার নাই, সম্পূর্ণ ক্ষমতা হচ্ছে তো বিধাতার কাছে। এবং তাহলে এই দৃষ্টিতে বলা যায়, এই দৃষ্টি থেকে আমরা বলতে পারি যে বিধাতা সৃষ্টি যে মতবাদটা সেটা সম্পূর্ণই যে আল্লাহ একজন মানুষ প্রেরণ করছে, ওনার মাধ্যমে রাষ্ট্রের পরিচালনা হবে, তাহলে এটা হচ্ছে তোমার বিধাতা সৃষ্টিমূলক মতবাদ। কিন্তু এই মতবাদটার উপর যদি আমরা চিন্তা ভাবনা করি, অনেক রাষ্ট্রবিজ্ঞানীরা বলেছেন যে এই মতবাদটা হচ্ছে অযৌক্তিক। কারণ হচ্ছে এটা সম্পূর্ণই তাহলে বিধাতার সৃষ্টি যে মতবাদ, সেই মতবাদ অনুযায়ী তিনি যেমন একাধারে রাষ্ট্রপ্রধান তেমনি ধর্মীয় প্রধান। তবে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীগণ এই মতবাদকে অযৌক্তিক এবং ভ্রান্ত বলে আখ্যায়িত করেছেন। তারপরে তাহলে আমরা এই চিহ্নিত যেটা করেছি সেটা হচ্ছে বিধাতা রাষ্ট্র সৃষ্টি করেছেন। তাহলে এটা আমরা এই যে এখানে আমরা চিহ্নিত করি ছকে, এটা দিয়ে আমরা এই চিহ্নিত বলতে পারি এটা হচ্ছে ঐশী মতবাদের মধ্যে পড়ে। তারপরে যদি আমরা বিটা আলোচনা করি, আধিপত্য বিস্তারের মাধ্যমে রাষ্ট্রের জন্ম হয়েছে। যদি আমরা এটা চিন্তা করি তাহলে আধিপত্য বিস্তারের মাধ্যমে রাষ্ট্রের জন্ম হয়েছে। এটা যদি আমরা আলোচনা করি তাহলে এটা হচ্ছে বল প্রয়োগ মতবাদের মধ্যে পড়ে, বল বা শক্তি। তাহলে বলা হচ্ছে রাষ্ট্রটা আসলে এরকম উৎপত্তি হয়েছে যুদ্ধ বিগ্রহের মাধ্যমে। এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সাথে যুদ্ধ বিগ্রহ, দুর্বল রাষ্ট্র সবল রাষ্ট্রের উপর আক্রমণ। এই মতবাদে সমাজের বলশালীরা কি করতো? দুর্বল আক্রমণ করে যারা টিকে থাকতে পারতো প্রতিযোগিতা, তারাই রাষ্ট্র গঠন করতো এবং এভাবে রাষ্ট্র উৎপত্তি হয়েছে। আসলে এই মতবাদটাও অযৌক্তিক। কারণ অযৌক্তিক বলে আখ্যায়িত হয়েছে রাষ্ট্রবিজ্ঞানের কারণ যুদ্ধ বিগ্রহের মাধ্যমে কখনো কোনো রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। তাহলে আমরা এটা বিচিহ্নিত দ্বারা আধিপত্য বিস্তারের মাধ্যমে যে রাষ্ট্র সৃষ্টি হয়েছে সেটা আমরা বল প্রয়োগ মতবাদের কথা বলতে পারি। এরপরে আসো সি নাম্বার যেটা আছে, সি নাম্বার আছে প্রকৃতির রাজ্যে অরাজকতা থেকে রক্ষার জন্য মানুষ রাষ্ট্র গড়ে তুলেছে। প্রকৃতির রাজ্যে বলতে তাহলে আমরা বুঝতে পারছি যে মানুষ তাহলে যাযাবর জীবনযাপন করছে। মানুষ তখন ঘরবাড়ি তৈরি করে নাই, প্রকৃতিতে ঘুরে বেড়াতো, প্রকৃতির রাজ্যে বসবাস করতো। এমন অরাজকতা থেকে রক্ষার জন্য, অরাজকতা তাহলে যখন মানুষ একসাথে বসবাস করতো, সবাই নিজের খাদ্য তৈরি করতো, খাদ্য সংগ্রহ করতো, ফলমূল খেত, তখন দেখা গেছে বিশৃঙ্খলা হতো, কেউ কাউকে মেনে নিতে পারতো না। তো এই অরাজকতা থেকে রক্ষা করার জন্য রাষ্ট্র গড়ে তুলছে। আসলে এটাও অযৌক্তিক বলে রাষ্ট্রবিজ্ঞানীরা অযৌক্তিক বলে, ভ্রান্ত বলে এটা বাদ দিয়েছেন। এটাও সম্পূর্ণ যুক্তিযুক্ত হয়নি। তারপরে যদি আমরা ডিটা আলোচনা করি, এখানে আছে সংস্কৃতি, ধর্ম, রক্তের সম্পর্ক ইত্যাদির উপর ভিত্তি করে রাষ্ট্র গড়ে উঠেছে। তাহলে সংস্কৃতি, ধর্ম, রক্ত, সম্পর্ক, এখানে 3টা কথা বলা হয়েছে। যদি সংস্কৃতি, ধর্ম, রক্ত সম্পর্কের উপর ভিত্তি করে রাষ্ট্র গড়েছে, তাহলে এটা ক্রমে বিবর্তনের মাধ্যমে এক সংস্কৃতি থেকে আরেক সংস্কৃতি, ধর্মের মাধ্যমে, রক্তের সম্পর্কের সাথে মিলিত হয়ে বিবর্তনের মাধ্যমে রাষ্ট্রটা সৃষ্টি হয়েছে। তাহলে আমরা দ্বিচিহ্নিত মতবাদ যেটা আছে, সংস্কৃতি, ধর্মের বন্ধন, রক্তের সম্পর্কের উপর ভিত্তি করে রাষ্ট্র গড়ে উঠেছে, এই মতবাদের মূল বক্তব্য হলো রাষ্ট্র কোনো একটি বিশেষ কারণে হঠাৎ সৃষ্টি হয়নি। মানে বিশেষ কারণে হঠাৎ সৃষ্টি হয়নি, এটা দীর্ঘদিনের ক্রমবিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে রাষ্ট্রটা সৃষ্টি হয়েছে। বিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে রাষ্ট্র উৎপত্তি। যেসব উপাদান বা কার্যাবলীর উপর ভিত্তি করে রাষ্ট্রটা গড়ে উঠেছে তার মধ্যে হচ্ছে সংস্কৃতির বন্ধন, ধর্মের বন্ধন, রক্তের সম্পর্ক। এই কার্যাবলীর উপর ধীরে ধীরে পর্যবেক্ষণ করে তারপরে রাষ্ট্রটা গড়ে উঠেছে। ঐতিহাসিক ও বিবর্তনের মতবাদ সম্পর্কে ডক্টর গার্নার বলেছেন, বিধাতা রাষ্ট্র সৃষ্টি করেনি, বল বা শক্তি প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি হয়নি, সামাজিক চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি হয়নি, তাহলে ঐতিহাসিক বা ক্রমবিবর্তনের মাধ্যমে রাষ্ট্রের
সৃষ্টি হয়েছে। তাহলে আমরা যদি এই পুরাটা যে আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম, এই আলোচনার পরিপ্রেক্ষিতে যদি আমরা চিন্তা করি যে আমরা এই যে ছকটা তৈরি করছি এখানে, এই ছক থেকে আমরা এখন একটা সৃজনশীল প্রশ্ন তৈরি করি। তাহলে আমরা এখানে একটা সৃজনশীল প্রশ্ন তৈরি করতে পারি। সৃজনশীল প্রশ্ন তৈরি করতে পারি। আমরা কিন্তু আমাদের বিষয় যেহেতু পৌরনীতি ও নাগরিকতা, আমরা কিন্তু পৌরনীতি কি, নাগরিকতা কি এটা আলোচনা করেছি। তারপরে পরিবার কি, সমাজ কি, রাষ্ট্র কি, রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ কি, এগুলা আমরা আলোচনা করেছি। তাহলে আমরা যেহেতু পরিণতি নিয়ে আলোচনা করছি, এবং তাহলে আমরা ক নম্বর প্রশ্নটা, জ্ঞানমূলক প্রশ্ন যেটা, সেটা আমরা দিতে পারি পরিণতিকে কোন ধরনের বিজ্ঞান বলা হয়। তাহলে আমরা লিখতে পারি পৌরনীতিকে কোন ধরনের বিজ্ঞান বলা হয়। তাহলে পরিণতিকে কোন ধরনের বিজ্ঞান বলা হয়, এক কথায় প্রশ্ন। খ নাম্বার লিখতে পারি আমরা। তাহলে পরিণতির পরে আমরা আলোচনা করছি, এর আগে পরিণতি যখন আলোচনা করছি দেখলাম পরিণতিকে কোন ধরনের বিজ্ঞান বলা হয়। তারপর আমরা আলোচনা করছি পরিবার থেকে। তো পরিবার থেকে একটা প্রশ্ন করা যায়। কি প্রশ্ন করা যায়? শাশ্বত বিদ্যালয় বলা হয় কোনটিকে বা কাকে, ব্যাখ্যা করো। শাশ্বত বিদ্যালয় বলা হয় কাকে? তাহলে ক নম্বর প্রশ্ন লিখলাম পরিণতিকে কোন ধরনের বিজ্ঞান বলা হয়। খ নাম্বার শাশ্বত বিদ্যালয় বলা হয় কাকে, ব্যাখ্যা করো। এই দুটা প্রশ্ন হচ্ছে আমাদের সম্পূর্ণই এই উদ্দীপকের বাইরে। এখন গ নাম্বার প্রশ্ন যদি আমরা আলোচনা করি, গ নাম্বার প্রশ্ন কি হতে পারে? তাহলে গ নাম্বার প্রশ্ন আমরা আমাদের উদ্দীপক থেকে দিতে হবে গ নাম্বার আর ঘ নাম্বার প্রশ্ন। তাহলে গ নাম্বার প্রশ্ন আমরা এখানে, যেহেতু আমরা এখানে এ চিহ্নিত করেছি, এটা দিয়ে বি চিহ্নিত এখানে আছে, সি আছে, ডি আছে, সবই আছে, আর মাঝখানে একটা ফাঁকা জায়গা রেখেছি, মাঝখানে একটা প্রশ্নবোধক একটা চিহ্ন আছে, এখানে আমরা কোনো কিছু লিখিনি। তাহলে আমরা এই প্রশ্ন করতে পারি যে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কি বসবে। যে প্রশ্নবোধক আছে, এই প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কি বসে ব্যাখ্যা করো, এটা আমরা লিখতে পারি। প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কি বসবে, ব্যাখ্যা করো। তাহলে আমাদের ক নম্বর প্রশ্ন এখান থেকে করলাম আমরা উদ্দীপক থেকে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কি বসবে ব্যাখ্যা করো। এবার গহ নাম্বার প্রশ্নটা কি হতে পারে? উদ্দীপকের যে বিষয়গুলো আমরা আলোচনা করছি, উদ্দীপকের যে বিষয় আছে চারটা তৈরি করেছি আমরা, সবটা তৈরি করছি, এখান থেকে আমাদের দেখতে পারি আমরা উদ্দীপকের নির্দেশিত বিষয়গুলোর মধ্যে কোনটি, উদ্দীপকের যে নির্দেশিত বিষয়গুলো আছে, এখানে যে রাষ্ট্র নিয়ে আলোচনা করছি, রাষ্ট্র উৎপত্তি নিয়ে আলোচনা করছি, তাহলে উদ্দীপকের বিষয়গুলোর মধ্যে কোনটি সবচেয়ে যুক্তিসঙ্গত বলে তুমি মনে করো, ব্যাখ্যা করো। আমরা এই প্রশ্নটা করতে পারি। তাহলে দেখতে পারি উদ্দীপকের নির্দেশিত বিষয়গুলোর
উদ্দীপকের নির্দেশিত বিষয়গুলোর মধ্যে উদ্দীপকের নির্দেশিত বিষয়গুলোর মধ্যে কোনটি সবচেয়ে গ্রহণযোগ্য? যুক্তি সহ বিশ্লেষণ করো। ঠিক আছে, তাহলে আমরা হয়ে গেল আমাদের আলোচনা থেকে একটা সৃজনশীল প্রশ্ন। এখন আমরা কি করব, এই সৃজনশীল প্রশ্নটাকে সমাধান করব। যেহেতু আমাদের আগে আলোচনা হয়েছে, মোটামুটি আমাদের ধারণা আছে, তারপর আমি আবার একটু ধারণা দিচ্ছি। আমার সৃজনশীল প্রশ্ন এখানে এ চিহ্নিত আছে, বিধাতা রাষ্ট্র সৃষ্টি করেছেন। বি চিহ্নিত আধিপত্য বিস্তারের মাধ্যমে রাষ্ট্র জন্ম হয়েছে। সি চিহ্নিত প্রকৃতির রাজ্য অরাজকতা থেকে রক্ষার জন্য মানুষ রাষ্ট্র গড়ে তুলেছে। ডি হচ্ছে সংস্কৃতি, ধর্ম, রক্তের সম্পর্ক ইত্যাদির উপর ভিত্তি করে রাষ্ট্র করেছে। তাহলে আমরা মোটামুটি কিন্তু বুঝে ফেলেছি যে এটা হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদের আলোচনা। তাহলে এখন এখানে এইটার উপর ভিত্তি করে আমাদের যে প্রশ্নগুলো করা হয়েছে সেটা হচ্ছে পরিণতিকে কোন ধরনের বিজ্ঞান বলা হয়। প্রশ্নগুলো আগে পড়ছি, তারপর আমরা আবার এখান থেকে উত্তরগুলো করছি। শাশ্বত বিদ্যালয় বলা হয় কাকে, ব্যাখ্যা করো। প্রশ্নবুদ্ধ চিহ্নিত স্থানে কি বসবে, ব্যাখ্যা করো। উদ্দীপকে নির্দেশিত বিষয়গুলোর মধ্যে কোনটি সবচেয়ে গ্রহণযোগ্য, যুক্তি সহ বিশ্লেষণ। আমাদের এই সৃজনশীল যে প্রশ্নটা আমরা এতক্ষণ আলোচনার থেকে যে সৃজনশীল প্রশ্নটা আমরা তৈরি করলাম, এখন আসো আমরা এটা সমাধান করি। পরিণতিকে কোন ধরনের বিজ্ঞান বলা হয়। তাহলে পরিণতিকে কোন ধরনের বিজ্ঞান বলা হয়, তাহলে পরিণতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়। এটা কিন্তু আমাদের বই থেকে আমরা বুঝতে পারি, যেমন আমাদের বইয়েরটার নাম হচ্ছে পরিণতি ও নাগরিকতা। তাহলে পরিণতিকে কোন ধরনের বিজ্ঞান বলা হয়, তাহলে পরিণতিকে অবশ্যই নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়। কারণ হচ্ছে কি, কারণ এই পরিণতির মধ্যে নাগরিক নিয়ে আলোচনা করে। নাগরিক কি, নাগরিকের অতীত, বর্তমান, ভবিষ্যৎ, স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক সবকিছু এই পরিণতির মাধ্যমে আলোচনা করা। তাই কর্ণাটক প্রশ্নে আমাদের পরিণতিকে কোন ধরনের বিজ্ঞান বলা হয়, আমরা সহজেই বলতে পারি পরিণতিকে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান বলা হয়। তারপরে আমরা কিন্তু এটা আমাদের আলোচনার মধ্যে কিন্তু এটা বলছি আমি প্রথমেই, যে পরিণতি কোন ধরনের বিজ্ঞান। যখন আমরা পরিণতির নাগরিকতা আলোচনা করি তখনই কিন্তু আমাদের এই উত্তরটা চলে আসছে। এখন আমি যে প্রশ্নগুলার উত্তর করবো, এগুলো কিন্তু আমি আলোচনা করছি আগেই। যদি তোমরা একটু খেয়াল করো তাহলে কিন্তু বুঝতে পারবে যে না, আমি আলোচনা করেছি। তারপরে খ নাম্বার আসো। খ না বলছে শাশ্বত বিদ্যালয় বলা হয় কাকে, ব্যাখ্যা করো। আবার শাশ্বত বিদ্যালয় বলা হয় কাকে, ব্যাখ্যা করো। তাহলে আমরা এই শাশ্বত বিদ্যালয় বলা কাকে, এটা আমরা কোত্থেকে আসলো যদি আমরা চিন্তা করি। যেহেতু আমরা পরিণতির পরে আমরা আলোচনা করছি কি নিয়ে আলোচনা করছি, পরিবার নিয়ে। তাহলে পরিবার নিয়ে যদি আলোচনা করে থাকি, শাশ্বত বিদ্যালয় বলা হয় কাকে, তাহলে অবশ্যই এটা পরিবারের মধ্যে, পরিবারের কার্যাবলীর মধ্যে পড়েছে। তাহলে পরিবার অনেকগুলো কাজ আছে, জৈবিক কাজ, শিক্ষামূলক কাজ, মনস্তাত্ত্বিক কাজ, তারপরে হচ্ছে অর্থনৈতিক কাজ, এরকম অনেকগুলো কাজ পরিবার সম্পাদন করতে থাকে। তার মধ্যে শাশ্বত বিদ্যালয় যেটা বলা হয় কাকে, সেটা যদি আমরা চিন্তা করি তাহলে এটা আমাদের শিক্ষামূলক কাজের মধ্যে পড়তেছে। যেমন কিভাবে আমাদের মধ্যে অনেকেই বিদ্যালয়ে যাওয়ার পূর্বে বর্ণমালার সাথে আমরা পরিচিত হই। বর্ণমালার সাথে বিদ্যালয়ে যাওয়ার পূর্বে আমরা পরিচিত হই। তাছাড়াও বর্ণমালার সাথে পরিচিত হওয়ার সাথে সাথেও আমরা আমাদের পরিবারের যে বাবা মা, ভাই বোন, দাদা দাদি থাকে, তাদের কাছ থেকে আমরা সততা, উদারতা, শিষ্টাচার, নম্রতা, ভদ্রতা, এই আচরণগুলো সাধারণত আমরা পরিবার থেকে শিক্ষা লাভ করি। আর তারপরে এই পরিবার থেকে প্রথমে শিক্ষা নেওয়ার পরে আমরা কি করি, প্রাতিষ্ঠানিক শিক্ষায় যাই। প্রাতিষ্ঠানিক শিক্ষায় যে আমরা সেটা আবার আরো বেশি করে শিক্ষা লাগবে। তাহলে যেহেতু আমরা প্রথমেই বিদ্যালয়ে যাওয়ার পূর্বেই পরিবারের মধ্যে আমরা শিক্ষাটা সম্পাদন করি, ওই চিন্তা করে যে শাশ্বত বিদ্যালয় পরিবারকে বলা হয়ে থাকে।
কারণ কি? কারণ হচ্ছে পরিবারের মাধ্যমে তুমি প্রথম বর্ণমালার সাথে পরিচিত হও। উদারতা, ভদ্রতা, নম্রতা, শিষ্টাচার, কার সাথে কিভাবে আচরণ করা লাগবে, কিভাবে কথা বলা লাগবে, সবকিছু আমরা পরিবার থেকে শিক্ষা পাই। তাহলে আমরা পরিবারকে মূলত শাশ্বত বিদ্যালয় বলতে পারি। ঠিক আছে? তাহলে আমাদের ক প্রশ্ন এবং ক প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। এবার আসো গ প্রশ্নের। প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কি বসবে ব্যাখ্যা করো। আবার খেয়াল করো, প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কি বসবে ব্যাখ্যা করো। তাহলে আমরা প্রশ্নবোধক চিহ্নিত স্থানটা আমরা উদ্দীপকে চলে যাই, ছকে চলে যাই, উদ্দীপকে চলে যাই। দেখো একটু খেয়াল করো, প্রশ্নবোধক আছে এখানে, প্রশ্নবোধক এখানে আছে। আর এখন এই প্রশ্নবোধক থেকে আমরা এদিকে চিহ্নিত করছি, উপরে এ নির্দেশ করেছি, তারপরে বি নির্দেশ করেছি, সি করেছি, ডি করেছি। তাহলে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কি বসে ব্যাখ্যা করে। এখন কথা হইতেছে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে বলবে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ। কারণ হচ্ছে আমরা যদি এদিকে খেয়াল করি, এ বিধাতা রাষ্ট্র সৃষ্টি করেছেন। তাহলে আমাদের পূর্বের আলোচনায় আমরা ফিরে যাই। আবার আমাদের পূর্বে আমরা আলোচনা করেছি যে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ, রাষ্ট্রটা একদিনে সৃষ্টি হয়নি, এটা ধীরে ধীরে ক্রমে ক্রমে সৃষ্টি হয়েছে। তো রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত কতগুলো মতবাদ রাষ্ট্রবিজ্ঞানীরা দিয়েছেন। তার মধ্যে এখানে আমরা 4টা মতবাদের কথা উল্লেখ করেছি। যেখানে এ চিহ্নিত যেটা দিয়ে করেছি, বিধাতা রাষ্ট্র সৃষ্টি করেছেন, সেটা হচ্ছে তোমার ঐশী মতবাদ। সেটা হচ্ছে কি মতবাদ? ঐশী মতবাদ। বিধাতা রাষ্ট্র সৃষ্টি করে যেটা আমরা এ চিহ্নিত করি, সেটা হচ্ছে ঐশী মতবাদ। তো ঐশী মতবাদ হচ্ছে, এটা হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সবচেয়ে প্রাচীন এবং পুরাতন মতবাদ। এই মতবাদের, এই ঐশী মতবাদের মূল কথা হচ্ছে রাষ্ট্র বিধাতা সৃষ্টি করেছেন এবং এই রাষ্ট্রটাকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য উনি একজন শাসক প্রেরণ করছেন। এবং বিধাতা যেভাবে নির্দেশনা দিবেন, শাসক সেভাবে রাষ্ট্রটা পরিচালনা করবেন। এর জন্য জনগণের নিকট কোনো জবাবদিহিতা করতে হবে না। এবং এই 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 বিধাতা সৃষ্টি মতবাদ বা আমরা ঐশী মতবাদ যেটাই বলি, সেটাকে ঐশী মতবাদকে আমরা আবার আরেকটা বলতে পারি, সেটা হচ্ছে বিধাতা সৃষ্টি মতবাদ। কারণ রাষ্ট্রটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য যেহেতু বিধাতার শাসক প্রেরণ করেছেন, তাহলে সম্পূর্ণ ক্ষমতা শাসকের হাতে, জনগণ এর জন্য কোনো দায়ী নয় বা কোনো কিছু নয়। তাহলে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীগণ এই মতবাদটাকে অযৌক্তিক, ভ্রান্ত বলে আখ্যায়িত করেছেন। কেননা তাদের মতে, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীদের মতে, যেখানে জনগণের কোনো মতামত থাকবে না, জনগণের কথা বলার কোনো অধিকার থাকবে না, তাহলে সেটাকে কখনোই গণতান্ত্রিক মতবাদ হতে পারে না, বা এই রকম মতবাদের উপর ভিত্তি করে কখনোই রাষ্ট্র গড়ে উঠতে পারে না। তাহলে আমরা এই যেটা আমরা বিধাতা রাষ্ট্র সৃষ্টি করেছেন বলেছি, সেটা হচ্ছে তোমার ঐশী মতবাদ। তাহলে এই মতবাদটাকে অযৌক্তিক, ভ্রান্ত বলে আখ্যায়িত করে, তাহলে এই মতবাদটা গ্রহণযোগ্য মতবাদ হয়নি। তারপরে আমরা যেটা আলোচনা করেছি, আধিপত্য বিস্তারের মাধ্যমে রাষ্ট্র জন্ম হয়েছে, সেখানেও একই কথা, আধিপত্য বিস্তারের মাধ্যমে রাষ্ট্র তৈরি হয়েছে। তার মানে আমরা সহজেই বুঝতে পারছি, আধিপত্য, যার আধিপত্য বেশি, যার বেশি শক্তি, দুর্বল রাষ্ট্রগুলাকে সবল রাষ্ট্রগুলো আক্রমণ করবে, এরকম ভাবে রাষ্ট্র গড়ে উঠেছে। আসলে এইভাবে রাষ্ট্র গড়ে উঠতে পারে না। তাহলে এরকম প্রত্যেকটা শখ যদি আমরা আলোচনা করতে যাই, বা সি আলোচনা করি, প্রকৃতি, রাজ্য, রাজকতা রক্ষার জন্য মানুষ রাষ্ট্র গড়ে তুলেছে। ডি আছে সংস্কৃতি, রক্ত, ধর্মের সম্পর্কিত দুর্বল ভিত্তিক রাষ্ট্র করেছে। তাহলে এই সবগুলো আলোচনার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের এই প্রশ্নবোধক, যেখানে হবে কি রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ। তাহলে এখানে প্রশ্নের মধ্যে আছে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কি বসবে ব্যাখ্যা করো। তাহলে আমরা যেহেতু এখানে বিধাতা রাষ্ট্র সৃষ্টি করেছেন, এটা ঐশী মতবাদের মধ্যে পড়ে। বি নাম্বার, আধিপত্য বিস্তারের মাধ্যমে রাষ্ট্র জন্ম হয়েছে, সেটা বল প্রয়োগের মাধ্যমে পড়ে। কারণ বল বা আধিপত্যের মাধ্যমে রাষ্ট্রটা গড়ে উঠেছে। তাহলে এটাও রাষ্ট্র উৎপত্তি সংক্রান্ত মতবাদের মধ্যে আলোচনার মধ্যে চলে আসে। তারপরে আছে সি, যেটা আছে প্রকৃতির রাজ্যে অরাজকতা থেকে রক্ষার জন্য মানুষ রাষ্ট্র গড়ে তুলেছে। তাহলে এখানেও প্রকৃতির রাজ্যে, তাহলে এই মানুষ যাযাবর জীবনযাপন করতো, সমাজ তখনও, তাহলে আমরা যদি চিন্তা করি, তখনও সমাজ গঠন হয় নাই, মানুষ সমাজে বসবাস করে নাই, সভ্য জীবনযাপন শুরু হয় নাই। তাহলে মানুষ প্রকৃতির রাজ্যে বসবাস করতো, একসাথে বসবাস করতো, ফলমূল সংগ্রহ করে খেত, পশু শিকার করে খেত। তার মানে এটা অন্ধকার যুগ যেটা ছিল, বা কৃষির আদি যুগ যেটা ছিল, ওইটার কথা বলা যায়। তাহলে ওইখানে প্রকৃতির রাজ্য অরাজকতা রক্ষার জন্য মানুষ রাষ্ট্র গঠন করছে। তাইলে ওই অরাজকতা, বিশৃঙ্খলা হাত থেকে নিজে বাঁচার জন্য মানুষ রাষ্ট্র গঠন করছে। তাহলে এটাও অযৌক্তিক এবং ভ্রান্ত মতবাদ। কারণ কখনোই
বিশৃঙ্খলা অরাজকতার মাধ্যমে ওই সামাজিক চুক্তি বিশৃঙ্খলা অরাজকতা থেকে বাঁচার জন্য কতগুলো লোক একসাথে হয়ে সংঘবদ্ধ হয়ে একটা চুক্তির মাধ্যমে রাষ্ট্র গঠন করছে না, তাহলে এই মতবাদটা আমরা গ্রহণযোগ্য মতবাদ বলে মেনে নিতে পারি না বা স্বীকার করতে পারি না, এটাও ভ্রান্ত। তারপরে আসো ডি যেটা বলছে সংস্কৃতি ধর্মের রক্তের সম্পর্ক ইত্যাদির উপর ভিত্তি করে রাষ্ট্র গঠন, তাহলে এটাও কিন্তু আমাদের এটা তাহলে আমাদের পড়তেছে কি মতবাদ, এটা হচ্ছে সামাজিক চুক্তি মতবাদ। যেহেতু অরাজকতার বিশৃঙ্খলা থেকে রক্ষা পাওয়ার জন্য একদল লোক সংঘবদ্ধ হয়ে একটা চুক্তির মাধ্যমে রাষ্ট্রটা গঠন করছে, এটা সামাজিক চুক্তি মতবাদ। আর ডি এর মধ্যে যেটা হচ্ছে সেটা আমরা বলতে পারি সংস্কৃতি ধর্মে রক্তের সঙ্গে ধীরে 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 পরিবর্তন হতে, এক সংস্কৃতিতে আরেক সাথে ধর্ম রক্তের সম্পর্ক ধীরে ধীরে ক্রমান্বয়ে পরিবর্তন হতে হতে রাষ্ট্র গড়ে, তাহলে এটা আমরা বলতে পারি যেটা রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত 4টা মতবাদ আছে তার মধ্যে এটা হচ্ছে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। তাহলে আমরা সহজেই বুঝতে পারতেছি যে আমাদের প্রশ্নের সাথে যদি মিল করি আমরা প্রশ্নবোধ চিহ্নিত স্থানে কি বসবে ব্যাখ্যা করো, তাহলে আমরা সহজেই অনুমান করতে পারতেছি যে প্রশ্নবোধ যেহেতু এই 4টাই হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ, তাহলে আমরা নিশ্চিন্তে বলতে পারি যে প্রশ্নবোধ চিহ্নিত স্থানে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ বসবে। এবং এটা হচ্ছে আবার তোমরা শেষে আলোচনা এটা করতে পারো যে এ চিহ্নিত বি চিহ্নিত সি চিহ্নিত ডি চিহ্নিত এই 4টা দিয়ে আমরা রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদগুলো নির্দেশ করা হচ্ছে, এবং এখানে যে প্রশ্নগুলো চিহ্ন সেখানে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ বসবে, এটাই যুক্তিসঙ্গত। তাহলে এবার আমাদের ক খ গ 3টা প্রশ্নের আমরা উত্তর পেয়ে গেছি। এবার একটু খেয়াল করো গ নাম্বার যেটা আছে উদ্দীপকের নির্দেশিত বিষয়গুলোর মধ্যে কোনটি সবচেয়ে গ্রহণযোগ্য, যুক্তিসহ বিশ্লেষণ করো। তার মানে উদ্দীপকের যে বিষয়গুলো আমরা আলোচনা করছি এখানে উদ্দীপকের যে 4টা বিষয় আছে এই 4টা বিষয় সম্পর্কে মোটামুটি আমাদের এতক্ষণের যে আলোচনা হয়েছে তার মধ্যে তোমাদের সম্পূর্ণ ধারণা চলে আসছে। এখন এই 4টা বিষয় তুমি একদম সুস্থভাবে চিন্তা করে তোমাকে বলতে হবে যে এই 4টা বিষয়ের মধ্যে কোন বিষয়টা সবচেয়ে গ্রহণযোগ্য। এই 4টা বিষয় যে 4টা মতবাদ আমরা আলোচনা করলাম এটার পরিপ্রেক্ষিতে কোনটা সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ যুক্তি সহ বিশ্লেষণ করতে বলা হয়েছে। তাহলে আবার তোমাদের আবার কি করতে হবে প্রত্যেকটা মতবাদে আবার আলোচনা করতে হবে, আলোচনা করে তারপরে তোমার মতামতটা সেখানে দিতে হবে। তো যদি তুমি আলোচনা করে যদি আমরা আলোচনার মধ্যে যাই তাহলে আমরা আবার চলে যাই আবার যেখানে বিধাতা রাষ্ট্র সৃষ্টি করেছেন, তাহলে এটা ঐশী মতবাদ। তাহলে এখানে বলা হয়েছে বিধাতা রাষ্ট্র সৃষ্টি করেছেন, বিধাতা একজন শাসক প্রেরণ করেছেন এবং শাসক তার নিজের ইচ্ছে মতো রাজ্য পরিচালনা করবেন। তাহলে যেহেতু নিজের ইচ্ছা মতো শাসক রাজ্য পরিচালনা করবেন সেটা তাহলে অবশ্যই স্বৈরশাসন হয়ে যাবে। তাহলে এটাকে রাষ্ট্রবিজ্ঞানীরা কি বলেছে অযৌক্তিক বলে আখ্যায়িত করেছে। তাহলে এই মতবাদটা ভ্রান্ত, এটা রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদের মধ্যে সঠিক মতবাদ হতে পারে না। তারপরে আসো বি নাম্বার যেটা আছে আধিপত্য বিস্তারের মাধ্যমে রাষ্ট্র জন্ম হয়েছে। তাহলে এটা হচ্ছে যুদ্ধ বিগ্রহ আধিপত্য যার শক্তি বেশি সবলরা দুর্বলের উপর আক্রমণ এভাবে করে রাষ্ট্রের জন্ম হয়েছে, কিন্তু এটাও আসলে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদগুলোর মধ্যে সঠিক কোনো মতবাদের মধ্যে পড়ে না, এটাও আমরা ভ্রান্ত বলে রাষ্ট্রবিজ্ঞানীগণ ভ্রান্ত বলে আখ্যায়িত করেছে। তারপরে আসো আবার প্রকৃতির রাজ্যে অরাজকতা থেকে রক্ষার জন্য মানুষ রাষ্ট্র করে দেয়। তাহলে আমরা বুঝতে পারলাম ঐশী মতবাদ সেটাও অযৌক্তিক ভ্রান্ত, কারণ এখানে স্বৈরশাসন হয়ে যায়, গণতান্ত্রিক কোনো মতামত এখানে পাওয়া যাচ্ছে না। আর এখানে হচ্ছে বি নাম্বার যেটা আধিপত্য বিস্তারের মাধ্যমে সেটা হচ্ছে বল প্রয়োগ মতবাদের মধ্যে হয়েছে, সেখানে আমরা এটাকে যুক্তিসঙ্গত দিতে পারছি না, কারণ যার শক্তি বেশি সে দখল করবে। যদি এরকমই হয় তাহলে তো দুর্বল রাষ্ট্রগুলো তো সবল রাষ্ট্রের সাথে কখনোই টিকে থাকতে পারবে না এবং টিকে থাকা সম্ভব না। তাহলে এটাও আমরা ভ্রান্ত বলে আখ্যায়িত করেছে, এটাও বাদ, এটাও হচ্ছে না। তারপরে সি যেটা আছে প্রকৃতির রাজ্যে অরাজকতা থেকে রক্ষার জন্য মানুষ রাষ্ট্র গড়ে তুলেছে। তাহলে এটা হচ্ছে প্রকৃতির রাজ্যে অরাজকতা বিশৃঙ্খলা মানুষ যখন বসবাস একসাথে শুরু করেছে প্রকৃতিতে নিজের ইচ্ছা মতো চলাফেরা করতেছে তখন দেখা গেছে যে অরাজকতা বিশৃঙ্খলা শুরু হয়েছে, কারণ কেউ কাউকে মেনে নিতে পারছে না, কোনো না কোনো কারণ নিয়ে কোনো না কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। তখন এই অরাজকতা থেকে রক্ষার জন্য রাষ্ট্র গড়ে, তার মানে অরাজকতা থেকে রক্ষা করার জন্য দেখা গেছে কিছু মানুষ একসাথে সংঘবদ্ধ হয়ে আলাপ আলোচনার মাধ্যমে সামাজিক কিছু চুক্তির মাধ্যমে একটা চুক্তির মাধ্যমে রাষ্ট্র গঠন করছে। তাহলে এটা সামাজিক চুক্তিমতবাদের মধ্যে পড়ে, কিন্তু এভাবে কোনো চুক্তির মাধ্যমে রাষ্ট্র গঠন করা সম্ভব হয় না। তাহলে এটাও ভ্রান্ত বলে আখ্যায়িত করা হয়েছে। তারপরে যেটা বলেছে যে
সংস্কৃতি, ধর্ম, রক্তের সম্পর্ক ইত্যাদির উপর ভিত্তি করে রাষ্ট্র গড়ে উঠেছে। এটা হচ্ছে ঐতিহাসিক ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। তাহলে আমরা এই মতবাদটা যেটা আছে এখানে, এই মতবাদটার মূল কথা হচ্ছে যে রাষ্ট্রটা একদিনে বিশেষ কোনো কারণে হঠাৎ করে সৃষ্টি হয়নি। তাহলে এটা কি হয়েছে? বিবর্তনের মাধ্যমে বিভিন্ন শক্তির উৎপাদনে ধীরে ধীরে পরিবর্তন হতে হতে রক্তের সম্পর্ক, ধর্মের বন্ধন, তারপরে হচ্ছে সংস্কৃতির বন্ধন, যুদ্ধ বিগ্রহ, অর্থনীতি, রাজনৈতিক চেতনা, ঐতিহাসিক রাজনৈতিক চেতনা ইত্যাদির মধ্যে ক্রমে ক্রমে পরিবর্তন হতে 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 রাষ্ট্রটা গড়ে উঠেছে। তাহলে আমরা উদ্দীপকের নির্দেশিত বিষয়গুলোর মধ্যে কোনটি সবচেয়ে গ্রহণযোগ্য বিশ্লেষণ যুক্তিসংগত? তাহলে আমরা বলতে পারি উদ্দীপকে যে আমরা 4টা মতবাদ আলোচনা করলাম তার মধ্যে আমার মতে মনে হচ্ছে সবচেয়ে যুক্তিসঙ্গত মতবাদ হচ্ছে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদটি সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ। তাছাড়া আমরা এটা তোমার এই 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 মতবাদের ভিত্তি করে আমরা ঐতিহাসিক বিবর্তনমূলক মতবাদ সম্পর্কে অথবা গার্নারের একটা আমরা সংজ্ঞা বলতে পারি যে রাষ্ট্র বিধাতা সৃষ্টি করেনি, বল বা শক্তি প্রয়োগের মাধ্যমে রাষ্ট্র গড়ে ওঠেনি, সামাজিক চুক্তির মাধ্যমে রাষ্ট্র গড়ে ওঠেনি, রাষ্ট্রটা ধীরে ধীরে পরিবর্তন হতে হতে ক্রমে ক্রমে পরিবর্তন হতে হতে বিবর্তনের মাধ্যমে রাষ্ট্রটা গড়ে উঠেছে। তাহলে আমরা অথবা ডক্টর গার্নারের সাথে সংজ্ঞার সাথে একমত হয়ে এটাই বলতে পারি যে উপরের উদ্দীপকের নির্দেশিত বিষয়গুলোর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য এবং যুক্তিসঙ্গত মতবাদ হচ্ছে ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। তাহলে রাষ্ট্র উৎপত্তি সংক্রান্ত যতগুলো মতবাদ আমরা আলোচনা করলাম তার মধ্যে সবচেয়ে সঠিক এবং যুক্তিসঙ্গত মতবাদ হচ্ছে ঐতিহাসিক এবং বিবর্তনমূলক মতবাদ, সেটা হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ। তাহলে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে এখানে যে প্রশ্নগুলো চিহ্নিত স্থানে যা বসছে রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত মতবাদ। আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি তোমাদের বোঝানোর জন্য। তারপরে তোমরা বাসায় একটু বই খুলে একটু দেখে আমার ক্লাসটা দেখবে। যদি তোমাদের কিছুটা উপকৃত হতে পারে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আর এই ছকটা তোমরা একটু ভালো করে খেয়াল করবে, খুবই ভালো করে, যাতে তোমাদের নিজেদের মতো আমার বইয়ের কথার সাথে আমার কথাগুলো আবার একটু খেয়াল করবা, তাহলে খুব সহজেই নিজেরা তৈরি করে নিতে পারবা। ঠিক আছে? আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে আমার ক্লাসটা দেখবে, শুনবে এবং বাসায় পড়াশোনা করবে। আর কিছু কথা আমি বলি, সেটা হচ্ছে যেহেতু আমাদের করোনা ভাইরাসের জন্য আমরা এখন স্কুল বন্ধ, বাসায় সবাইকে থাকতে হচ্ছে, তাহলে সবাই অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করবে, মাস্ক ব্যবহার করবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবে। কোথাও যদি বের হতে প্রয়োজন হয় তাহলে বের হবে, আর যদি বিশেষ কোনো প্রয়োজন না থাকে তাহলে বাসার মধ্যে থাকবে, বাবার কথা শুনবে, বাসায় পড়াশোনা করবে, নামাজ পড়বে, আর সবার জন্য দোয়া করবে। তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।